আচ্ছা, আপনি কি গেম খেলতে পছন্দ করেন? তাহলে চলে আসুন প্লেয়ার স্পট অ্যাপে। এখানে আপনি শুধুমাত্র গেম খেলে জিততে পারেন 50 লক্ষেরও বেশি ক্যাশ রিওয়ার্ডস। এখানে আপনি পেয়ে যাবেন 15টিরও বেশি এক্সাইটিং গেমস, যেমন লুডো, স্নেক অ্যান্ড লেডার্স, ক্যারাম, আরও অনেক কিছু। এবং সাথেই আপনার যদি রামিতে ইন্টারেস্ট থাকে তাহলে প্লেয়ার স্পট হলো আপনার জন্য সেরা ঠিকানা। এখানে আপনি শুধুমাত্র 1 পয়সায় টেবিল জয়েন করে জিতে যেতে পারেন রামি। এবং এটি একটি সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া অ্যাপ, যার উইথড্রয়াল পলিসিও খুব সহজ। এবং আপনি যদি সাইন ইনের সময় আমাদের রেফারেল কোড প্লিজ200 ইউজ করেন তাহলে আপনি পেয়ে যাবেন 200 টাকা সাইন ইন বোনাস। যেই বোনাস দিয়ে আপনি খেলতে পারেন সিপ ফাইট, অ্যান্টম্যানের মতো দারুণ দারুণ গেমস। শুধু এটাই নয়, প্লেয়ার স্পট অ্যাপে আপনি বন্ধুদেরকে রেফার করে 2% তাদের উইনিংসের ভাগ পেতে পারেন। তাহলে অপেক্ষা কিসের? এক্ষুনি ডাউনলোড করুন প্লেয়ার স্পট অ্যাপ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ আপনি শুনবেন এক বৌদ্ধতন্ত্র নির্ভর গল্প, ছিন্ন মুন্ডার অভিশাপ। আমাদের আজকের গল্পে গল্প পাঠে রয়েছে এসো গল্প পড়ি চ্যানেল থেকে প্রীতম মুখোপাধ্যায়। এবং হ্যাঁ, আপনাদেরকে আরও একটা কথা মনে করিয়ে দিই, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ এবং স্যাটারডে নাইট সাগা আয়োজিত যেই গল্পের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেটা শেষ হতে কিন্তু আর বেশি দিন বাকি নেই। তাই এখনও যদি আপনি আপনার লেখা পাঠিয়ে উঠতে ভুলে গিয়ে থাকেন তাহলে ঝটপট পাঠিয়ে দিন সেগুলো আমাদের। প্রতিযোগিতার সমস্ত শর্তাবলী জানতে ঘুরে আসুন আমাদের ডেসক্রিপশন বক্স থেকে। তাহলে শুরু করছি আমাদের আজকের নিবেদন। শুনতে থাকুন এক বৌদ্ধতন্ত্র নির্ভর গল্প, লেখিকা সুদীপা দাসের কাহিনী, ছিন্ন মুন্ডার অভিশাপ। হিমাচল হিমালয়ের রেওয়ালসার হ্রদের তীরে বৌদ্ধ মঠের অস্তিত্ব টের পাওয়া যায় দূর থেকে পদ্মসম্ভবে বা রিনপোছের বিশাল মূর্তি দেখে। একসময় উদ্যান ছিল বৌদ্ধ বজ্রযানতন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান। শান্ত নিরিবিলি পরিবেশে বৌদ্ধ ভিক্ষু পদ্মসম্ভবের গম্ভীর সদা সতর্ক এক হাতে বজ্র ধারণরত মূর্তি দেখলে তাকে সাধারণ বৌদ্ধ ভিক্ষু বলে মনে হয় না। অষ্টম শতকের ইন্দ্রভূতির উদ্যান রাজ্য আজকের হিমাচল প্রদেশের মান্ডি। মান্ডি গ্রামের পাশ দিয়ে প্রবাহমান খরস্রোতা বিয়াস নদী। তার মিয়েন্ডারের মধ্যে গড়ে উঠেছে এক জনপদ। সেই জনপদের মাঝে রেওয়ালসার হ্রদের তীরে বৌদ্ধ মঠ। সেখানের শান্ত পরিবেশে আজ অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। পাইন গাছের সারির মাঝে এক নগ্ন নারীর রক্তশূন্য মৃতদেহ। নগ্ন নারী দেহটির সবচেয়ে আশ্চর্যের বিষয়টি হল দেহের কোথাও যৌন নির্যাতনের চিহ্নমাত্র নেই, অথচ রক্তহীন ফ্যাকাশে দেহটির কেবল গলা থেকে পা পর্যন্ত অংশটি পাইন বনে পাওয়া গেলেও তার মুন্ডটি আশেপাশে কোথাও পাওয়া যায়নি। মুন্ডহীন এমন মৃতদেহ দেখলে বুকটা হঠাৎ ছ্যাঁত করে ওঠে। মান্ডি সাধারণভাবে খুবই শান্তশিষ্ট গ্রাম। শহুরে পরিবেশ থেকে দূরে পর্বতের কোলে এমন জায়গাকে অপরাধ প্রবণতা এখনো স্পর্শ করতে পারেনি। এমন স্থানে এরকম বীভৎস খুনের ঘটনায় স্থানীয় প্রশাসন বেশ নড়েচড়ে বসেছে। পুলিশের উর্দিধারী লোকজন বহুদিন পর কিছু কাজ পেয়ে গা ঝাড়া দেওয়ার জন্য ইতিউতি খানা তল্লাশি চালাচ্ছে। আসলে মান্ডির এই অংশে সবুজ চিরহরিৎ জঙ্গলের প্রাচুর্য থাকায় স্থানীয় কিন্নর উপজাতির লোকজন আসে জ্বালানি সংগ্রহের জন্য। এমনই একজন প্রথম কাঠ কুড়াতে এসেই মৃতদেহটি আবিষ্কার করে। বহু খোঁজাখুঁজি করেও মহিলার কাটা মাথাটা কোথাও খুঁজে পাওয়া যায়নি। এমনকি খুনের প্রধান হাতিয়ার তো পাওয়া যায়নি। আশেপাশে রক্তের ছিটেফোঁটা দাগও নেই।
পুলিশ তো দূরস্থ, পোস্টমর্টেম রিপোর্টটাও বেশ সন্দেহজনক। মহিলার মৃত্যু সম্পর্কে যেটুকু জানা গিয়েছে তাতে স্পষ্ট যে খুব শানিত কোনো অস্ত্রে এক কোপে মাথাটা নিখুঁতভাবে কাটা হয়েছে। গলার নলিটা পর্যন্ত সুন্দরভাবে টুকরো হয়ে গিয়েছে। অথচ একটা মানুষকে এইভাবে গলা কেটে খুন করলে যতটা পরিমাণ রক্তপাত হওয়া উচিত তাতে পুরো জায়গাটা তো রক্তে জবজবে হয়ে থাকার কথা। পুরো শরীর রক্তশূন্য হয়ে ফ্যাকাশে হয়ে রয়েছে, যেন মনে হয় কোনো রক্ত পিপাসু তার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে। যদি ধরেও নেওয়া হয় এটা খুন নয় বলি, তবুও অনেকগুলো খটকার রয়েই যায়। অক্টোবরের এই সময়ে প্রচুর পর্যটক হিমাচল প্রদেশ বেড়াতে আসে। এই মরশুমে এমন মারাত্মক ঘটনা ছড়ালে এই বছরের পর্যটন থেকে আয়টাই মাটি হয়ে যাবে। তারপর খবরটা চণ্ডীগড় অবধি পৌঁছালে বিপদ। তাই স্থানীয় প্রশাসন থেকে ব্যাপারটা ধামাচাপা দেওয়ার নির্দেশ দেয়। তবে সব কিছু তো এইভাবে চাপা দেওয়া যায় না। তাই এই ঘটনার দিন তিনেক পর আবার এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এবার কিন্নর গোষ্ঠীর মোড়লের মেয়েকে সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। মান্ডির বিয়াস নদীর ওপর দিয়ে সংযোগ সেতু ভিক্টোরিয়া ব্রিজের ওপর থেকে কিছুটা এগোতেই রাস্তার ধারে পাওয়া গেল একটা নগ্ন মেয়ের মুন্ডহীন রক্তশূন্য দেহ। হাতের উপর আঁকা উল্কি দেখে মোড়লের ছেলে চিহ্নিত করল তার ভগিনীর দেহ। এবারেও মেয়েটির কাটা মাথাটা উধাও। স্থানীয় এসপি প্রচুর ফোর্স লাগিয়েও ব্যাপারটার কুল কিনারা করতে পারল না। তখন স্থানীয় প্রশাসন বাধ্য হয়ে বিষয়টা মীমাংসা করার জন্য সিবিআই এর সাহায্যের আবেদন জানালো। দিল্লি থেকে সবুজ সংকেত আসার আগেই কিন্নরদের মধ্যে আরও কয়েকজন মেয়ের নিখোঁজ, আর পরদিন মান্ডি গ্রামের আশেপাশেই তাদের মুন্ডহীন রক্তশূন্য লাশ পাওয়া যাওয়ায় মান্ডিতে এক ভয়ের বাতাবরণ সৃষ্টি হলো। পরপর এতগুলো হত্যাকাণ্ড ঘটল, অথচ কারোর কাটা মুন্ডের কোনো হদিশ না পাওয়ায় এসপিকে সাসপেন্ডও করা হলো। তাতে সমাধান তো হলোই না, বরং আতঙ্ক আরও জাঁকিয়ে বসল মান্ডি গ্রামের বুকে। মান্ডির কিন্নর জনজাতির স্বাভাবিক জীবনে এমন আতঙ্কের সঙ্গে যুক্ত হল নতুন এক বিভীষিকা। মান্ডির পঞ্চভক্ত মন্দিরের চারপাশে প্রতি রাত্রে কাদের প্রচণ্ড নৃত্যরত পদধ্বনি শোনা যেতে শুরু করল কৃষ্ণ পঞ্চমীর রাত থেকেই। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মনে হতো যেন কারা সারা পঞ্চভক্ত মন্দিরের চারপাশে উন্মাদ নৃত্য করছে। পায়ে ঘুঙুরের শব্দে কান পাতা যেন দায় হয়ে পড়ল। মান্ডির নিস্তব্ধ পরিবেশে রাতে একাধিক নারীর নৃত্য শব্দের সঙ্গে সঙ্গে ঘন ঘন এক মেয়েলি কণ্ঠের গম্ভীর হুঙ্কার শোনা যেতে লাগল। গ্রামের এক যুবক সাহস করে একদিন অন্ধকারে দেখতে বেরিয়েছিল যে রাতের বেলা মন্দির সংলগ্ন চত্বরে কারা এমন উন্মাদ নৃত্য করে। গ্রামের লোকেদের অনেক বারণ সত্ত্বেও রাতে যখন মান্ডি শুনশান, সবাই নিজেদের ঘরের খিল তুলে অধীর আগ্রহে প্রহর গুনছে কি হতে চলেছে তাদের, কিষান তাদের কি খবর এনে দেবে। এমন সময় প্রথম শোনা গেল ঘুঙুরের ঝমঝম শব্দ। ক্রমে বাড়তে লাগলো সেই শব্দ। একাধিক নৃত্যরত পদ শব্দ রাতের নিস্তব্ধতাকে দিল খান খান করে। যেন অন্য দিনের তুলনায় সেই নৃত্যের প্রাবল্য অধিক হয়ে উঠল। মান্ডির প্রতিটি গৃহবাসী নিদ্রাহীন চোখে অপেক্ষা করতে লাগলো ভোরের আলো ফোটার জন্য। এমন সময়ে একটা প্রচণ্ড হাড় হিম করা আর্তনাদে মান্ডির গ্রামবাসী ভয়ে ইষ্টনাম জপ করতে শুরু করল। পাহাড়ের প্রতিটি ছত্রে বারংবার প্রতিধ্বনিত হতে লাগলো সেই আর্তনাদ। তারপরে যখন গ্রামবাসীরা কিষানের চিন্তায় প্রমাদ গুনছিল, তখনই খলখল করা নারী কণ্ঠের অট্টহাসিতে
মান্ডির আকাশ বাতাস কেঁপে উঠল। সেই হাসির শব্দ শুনলে অতি সাহসীদেরও ভয়ে বুক দুরু দুরু করে উঠবে। গভীর রাতে দূর থেকে হায়নার কান্না শোনা যেতে লাগলো। ঘন ঘন হুঙ্কারের শব্দে সকলে ধরেই নিল পরদিন প্রভাতের আলো দেখা আর ঈশানের ভাগ্যে হয়তো জুটবে না। পূব দিকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সেই তাণ্ডব আর হুঙ্কারের বেগ প্রশমিত হতে শুরু করল। যখন দিনের আলোয় চারিদিক ভাসছে, তখন গ্রামের লোকজন ঘরের বাইরে বেরিয়ে কিষানের খোঁজ করতে শুরু করল। সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও কোথাও তার পাত্তা পাওয়া গেল না। তখন গ্রামবাসীরা মনে মনে ভাবল, নিশ্চয়ই কোনো ভয়ানক পিশাচের নজর পড়েছে। সকলে যখন কিষানকে নিয়ে আলোচনায় ব্যস্ত, তখন গ্রামের পুরাতন রাজবাড়ি সংলগ্ন মন্দিরের প্রধান পুরোহিতের গিন্নির বিলাপে সকলে সেদিকে ছুটে চলল। সেখানে পৌঁছাতে গ্রামবাসীরা জানতে পারল, গতকাল রাতে পুরোহিতের বড় মেয়ে রঙ্কিনী হঠাৎ বিছানা থেকে উঠে সদরের দিকে এগোতে যায়। তার বাবা মা তাকে বাধা দিতে এলে তাদেরকে এক ধাক্কায় সরিয়ে মন্ত্রমুগ্ধের মতো সে সবাইকে উপেক্ষা করে এগিয়ে যায়। সদরের দরজা খুলে সে একাই বেরিয়ে যায় রাতের অন্ধকারে। তার মা তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। রঙ্কিনী যাওয়ার আগে শুধু বলেছিল, সে আমায় ডাকছে, আমাকে যেতেই হবে। পুরোহিত বলল, যে মেয়ে কোনোদিন বাপ মায়ের মুখের ওপর কথা বলে না, এক অমানুষিক বলে আমাদের এক ধাক্কায় ফেলে দিয়ে রাতের অন্ধকারে এই তাণ্ডব নৃত্য শুরুর সাথে সাথে বেরিয়ে যায় ঘর থেকে। এই দেখুন এই রঙ্কিনীর ধাক্কায় আমাদের কেমন পড়ে গিয়ে চোট লেগেছে। বলে নিজের আর রঙ্কিনীর মায়ের চোটগুলো দেখালো। সারা গ্রামে কিষানের সন্ধান পাওয়া গেল না। এক রাতের মধ্যে সে কোথায় গেল? তবে কি ভয়ে বিয়াস নদীতে পড়ে ভেসে গেল সে? নাকি কোনো জঙ্গলি জন্তুর শিকার হলো? নাকি সত্যি কোনো পিশাচের দৃষ্টি পড়েছে তাদের গ্রামের উপর? এক রাতের মধ্যে কিষান আর রঙ্কিনী দুজনই উধাও। খুব শীঘ্রই রঙ্কিনীর গলা থেকে ব্যবচ্ছিন্ন রক্ত শূন্য ফ্যাকাশে দেহ পাওয়া গেল মন্দিরের পিছনের ঘন জঙ্গলের ভিতর থেকে। অন্যবারের মতো এবারেও তার মুন্ডটি উধাও। পুলিশ যখন সম্পূর্ণ হাল ছেড়ে হতাশ হয়ে পড়েছে, তখন আইবি থেকে একজন দুঁদে অফিসার মিস্টার স্যান্যালকে পাঠানো হলো মান্ডির খুনের কিনারা করতে। মিস্টার স্যান্যাল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ করে জেএনইউতে বৌদ্ধিস্ট বজ্রযানতন্ত্রের উপর পিএইচডি করেছিলেন। তাই মান্ডির কেসটার দায়িত্ব পেয়ে প্রথমেই পদ্ম সম্ভবের জন্মস্থানে পদার্পণ করার আনন্দে যখন মান্ডিতে পৌঁছান, তখন মান্ডির গোটা ঘটনায় এখানে পর্যটকদের আগমন সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা মেরামতির অজুহাত দেখিয়ে। সিমলা থেকে সরকারি গাড়ি নিয়ে মান্ডির গেস্ট হাউসে যখন তিনি আসছেন, তখন দূর থেকে রেওয়ালসার লেকের তীরে কুয়াশায় আচ্ছন্ন রিনপোছের মূর্তি দেখে তিনি খুবই প্রীত হলেন। এবার আমরা একটু ইতিহাসের পাতায় ফিরে দেখব। আমাদের জানতে হবে নবম শতকের উদ্যান রাজ্যের কথা। আজ যেখানে অবস্থান করছে হিমাচল প্রদেশের মান্ডি, সেই স্থানই ছিল একসময় উড্ডিয়ান বা উদ্যান রাজ্য। বৌদ্ধ আচার্য অনঙ্গাবীজের শিষ্য ছিলেন উদ্যানের হিন্দু রাজা ইন্দ্রভূতি। তিনি হিন্দু ধর্মাবলম্বী হলেও পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। হিমালয়ের কোলে উদ্যান রাজ্য ছিল স্বর্গের মতো সুন্দর এক নগরী। সেখানে তখন হিমালয়ের নিস্তব্ধতার মাঝে চির শান্তি বিরাজ করত। বৌদ্ধ ভিক্ষুরা নির্বিঘ্নে মঠে ধর্ম পালন করতে পারত। বৌদ্ধ মহাযানতন্ত্র ছিল অহিংস এবং শান্তির বার্তাবাহক।
তখন হিন্দু সমাজের চরম গোঁড়ামির বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনের ঢেউ হিমালয়ের কোলে এসে আঘাত হেনেছিল। তবে হিন্দু কট্টরপন্থীরা উদ্যানের রাজার উপর কথা বলবার সাহস দেখাতে সমর্থ হয়নি। তবে প্রকাশ্যে তাদের এতদিনের প্রচলিত ধর্মকে উপেক্ষা করে ইন্দ্রভূতির বৌদ্ধ ধর্মের ছত্রছায়ায় প্রবেশ করাকে তারা খুব সহজে মেনে নিতে পারেনি। তারা গোপনে ইন্দ্রভূতিকে জব্দ করার ছক কষছিল। ইন্দ্রভূতির এক অপরূপা ভগিনী ছিল, তার নাম ছিল লক্ষ্মীঙ্করা। রূপে ও গুণে সমগ্র উদ্যানে তার জুড়ি মেলা ছিল ভার। ফলে সেখানকার বহু যুবকের স্বপ্ন সুন্দরী লক্ষ্মীঙ্করা যখন তার মেঘলা দুলিয়ে রেওয়ালসার হ্রদের তীরের বৌদ্ধ মঠে স্তুতি করতে যেত, তখন তার এক ঝলক দেখবার জন্য বহু প্রেমিক ইতিউতি আত্মগোপন করে থাকত। উদ্যানের তৎকালীন রাজা ইন্দ্রভূতি ছিলেন হিন্দু রাজা। তখন বৌদ্ধ মহাযানতন্ত্রের পাশাপাশি রেওয়ালসারের বৌদ্ধ মঠে শুরু হয়েছে বজ্রযানতন্ত্রের সাধনা। হিন্দু ধর্মের নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনার সঙ্গে বজ্রযানদের তন্ত্রেও মদ, মাংস, বলিদান, যৌনাচারের সাধন পন্থাকে গুরুত্ব দেওয়া হতে থাকে। গৌতম বুদ্ধের অহিংস নীতির পরিপন্থী এই তন্ত্রে উদ্যান, কামাখ্যা, শ্রীহট্ট ও পূর্ণগিরি এই 4টি জায়গাকে বজ্রযোগিনী সাধনার পীঠস্থান বলা হয়েছে। উদ্যানের রাজা ইন্দ্রভূতির প্রথমা মহিষী ছিলেন নিষ্ফলা। তাই বংশ প্রদীপের জন্য রাজার হৃদয় সর্বদাই কাতর হয়ে থাকত। তাদের রাজবংশের নিয়ম ছিল কন্যার প্রথম পুত্র সন্তান মাতুলালয়ের অধিকার লাভ করতে পারবে। ইন্দ্রভূতি তাই মনে মনে যথেষ্ট ভীত ছিলেন এই ভেবে, তার যদি সন্তান লাভ না হয় তবে লক্ষ্মীঙ্করার পুত্র নিয়ম অনুসারে তার রাজত্বের উত্তরাধিকারী হবে। রেওয়ালসারের বৌদ্ধ মঠে তখন আচার্য অনঙ্গবীজ বজ্রযোগিনীর কঠোর সাধনায় রত। তিনি বহুবার লক্ষ্মীঙ্করাকে দেখেছিলেন সাধনার জন্য মঠে যেতে। লক্ষ্মীঙ্করার মোহিনী রূপের কারণেই হোক বা নিজের সাধনার জন্য যৌন চর্চার মাধ্যমে ডাকিনীর কৃপা লাভের জন্যই হোক, লক্ষ্মীঙ্করাকে নিজের সাধন সঙ্গী হওয়ার প্রস্তাব পেশ করেন। লক্ষ্মীঙ্করার মতো উচ্চ মার্গের সাধিকা ঘৃণা ভরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। আচার্য অনঙ্গবীজ জানতেন ডাকিনীকে তুষ্ট করে তার কৃপা লাভ করতে পারলে তিনি হয়ে উঠবেন সিদ্ধ যোগী। নরবলি অথবা যৌন চর্চা ব্যতীত ডাকিনীর সাধনা সম্পূর্ণ হওয়ার নয়। রেওয়ালসার মঠে বজ্রযানতন্ত্রের সাধনা হলেও গুহ্য ক্রিয়াকলাপ ছিল নিষিদ্ধ, যেমন মদ, মাংস গ্রহণ, নরবলি, যৌনাচার ইত্যাদি। তখন আচার্য নিজ অভীষ্টের সঙ্গে রাজা ইন্দ্রভূতির পুত্র কামনার লিপ্সাকে একত্রিত করে নিজের কার্যসিদ্ধির জন্য উপায় বের করেন। একদা ইন্দ্রভূতি যখন পঞ্চভক্ত মন্দিরের লাগোয়া জঙ্গলে মৃগয়া করতে যান, সেখানে গোপনে তার সঙ্গে মিলিত হন তিনি। আচার্য অনঙ্গবীজ ইন্দ্রভূতিকে বোঝাতে সক্ষম হন যে তাদের নিজের নিজের অভীষ্ট লাভের পথে লক্ষ্মীঙ্করার আহুতি একান্ত আবশ্যক। যে নারীকে তন্ত্রের প্রলোভনে আচার্য বশীভূত করতে সক্ষম হননি, তাকে ডাকিনীর উদ্দেশ্যে বলি দিয়ে তিনি নিজের কার্যসিদ্ধির পথ প্রশস্ত করেন। এই উদ্দেশ্য সাধনের পথে তিনি নিজের ভাগিনী চিত্রমতিকার সঙ্গে ইন্দ্রভূতির বিবাহ দেন। তিনি রাজা ইন্দ্রভূতিকে বলেন, তিনি যদি আচার্যের ডাকিনী সাধনার জন্য লক্ষ্মীঙ্করার বলিদান করতে সম্মত হন, তবে ডাকিনীর কৃপায় চিত্রমতিকার গর্ভের সন্তান হবে তাদের বংশের শ্রেষ্ঠ কুলপ্রদীপ, যার আলোকে উদ্যান সমগ্র বিশ্বে পরিচিতি লাভ করবে। উপায়ান্তর না দেখে ইন্দ্রভূতিও আচার্য অনঙ্গবীজের প্রস্তাবে সম্মত হন। নরবলির মুখ্য শর্ত হল বলির নর বা নারীকে তার অভিভাবক স্ব ইচ্ছায়
সংকল্পকারীর হাতে অর্পণ করবেন। একটি বিশেষ দিনে রাজা ইন্দ্রভূতি তার ভগিনী লক্ষ্মীঙ্করাকে সুসজ্জিত করে পঞ্চভক্ত মন্দিরের পিছনের জঙ্গলে তন্ত্র সাধনার জায়গায় নিয়ে উপস্থিত হলে বিস্মিত লক্ষ্মীঙ্করা তার ভ্রাতাকে জিজ্ঞাসা করে, এ গভীর রাতে তারা এই জঙ্গলে কি অভিপ্রায় এসেছে? ইন্দ্রভূতি তখন লক্ষ্মীঙ্করাকে তাদের জঙ্গলে পদার্পণের কারণ খুলে বলেন। শুনে লক্ষ্মীঙ্করা খুবই দুঃখিত হন। তিনি বলেন, তন্ত্র সাধনার পথ মানেই হীনপথ নয়। তবুও ইন্দ্রভূতি যখন আচার্যকে বলির জন্য সম্মতি দান করেছেন, তখন তিনি তাতে বাধা দেবেন না। উদ্যানের ভবিষ্যতের কথা ভেবে লক্ষ্মীঙ্করা নিজের আত্মহুতির জন্য সম্মত হয়। তবে মৃত্যুর পূর্বে সে দৃঢ় কণ্ঠে বলে, আমার মৃত্যুর পরও আমি নিজ সাধন বলে বৌদ্ধ সমাজে সর্বদা পূজিত হব। তবে ভবিষ্যতে যদি কোনো সাধনাচার্য অঙ্গবীজের ন্যায় ক্ষমতা লাভের আশায় আমার সাধনা করে, তবে আমি ফিরে আসব। তবে সাধনার মূল্য সমগ্র উদ্যান নগরীকে দিতে হবে নিজ রক্ত দিয়ে। আমার রক্তের ঋণ প্রতিশোধ করতে হবে ইন্দ্রভূতির বংশ ধ্বংস করে। এরপর অভাবনীয়ভাবে লক্ষ্মীঙ্করা নিজের কটিকা থেকে খড়গ বের করে নিজের হাতেই নিজের শির ছেদ করে। সাধিকা লক্ষ্মীঙ্করা নিজের কাটা মুন্ডু নিজের বাম করতলে ধারণ করে যে নৃত্যরত মুদ্রায় অবস্থান করতে থাকেন, সেই রূপকেই বৌদ্ধরা ছিন্নমণ্ডা রূপে আরাধনা করেন। লক্ষ্মীঙ্করার এমন অবস্থা দেখে তার দুই সখী বজ্রবর্ণিনী ও বজ্রবৈরোচনীও নিজের নিজের শিরচ্ছেদ করেন। তাই দেবী ছিন্নমুণ্ডার দুই পাশে তার দুই সহচরীকে তারই মতো ছিন্নমুণ্ড হস্তে দেখা যায় নৃত্যরত মুদ্রায়। লক্ষ্মীঙ্করার আত্মাহুতি কিন্তু বৃথা যায়নি। এই ঘটনার অনতিকাল পরেই চিত্রমতিকার গর্ভে ইন্দ্রভূতির পুত্র পদ্ম সম্ভবের জন্ম হয়। ইনি রিনপোছে নামেই অধিক পরিচিত। লক্ষ্মীঙ্করার মৃত্যুর পর থেকেই বজ্রযান তন্ত্রের সাধনার পথ প্রশস্ত হয়ে যায়। সেই সঙ্গে বৌদ্ধতান্ত্রিকদের তন্ত্রাচারের হীন আচরণ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। তবে উদ্যান নগরীতে নতুন বিপদের উদ্ভব হয়। উদ্যান নগরীতে প্রায়ই পাহাড়ের কোলে ছিন্ন শুষ্ক নরকঙ্কাল দেখতে পাওয়া যেতে থাকে। প্রতিদিনই প্রায় ভয়ানক মৃত্যু দৃশ্য উদ্যানের চিরপরিচিত দৃশ্য হয়ে ওঠে। বৌদ্ধতন্ত্রের ডাকিনী অর্থে মহাজ্ঞানী নারীকে বোঝানো হয়ে থাকে। লক্ষ্মীঙ্করা ছিল সেই ডাকিনী। লক্ষ্মীঙ্করা তার অসীম জ্ঞান তরবারি দ্বারা নিজের শিরচ্ছেদ করে হয়ে ওঠেন মোক্ষের দেবী ছিন্নমুণ্ডা। দেবী ছিন্নমুণ্ডার গায়ের রং কমলা, তার ডান পাটা সোজা, আর তার নিচে থাকে কাল রাত্রি। বাঁ পাটা সামান্য তেরছা করে রাখা থাকে ভৈরবের উপরে। ডান হাতে থাকে একটা বাঁকানো ছুরি, আর বাম হাতে একটা মরার খুলির ওপর দেবীর কাটা মাথা। বাম কাঁধে থাকে একটা খট্টাঙ্গ। তার কাটা গলা দিয়ে ফিনকি বেয়ে বেরিয়ে আসতে দেখা যায় রক্তের একটি ফোয়ারা, যার একটি যায় নিজের কাটা মস্তকের মুখে, আর বাকি দুটো যায় দুই সহচরীর মুখে। দেবীর বাঁ দিকে থাকে এক সহচরী, সবুজ রঙের বজ্রবর্ণানী। ডান দিকে থাকে হলদে রঙের বজ্র বৈরোচনী। এই দুই সহচরীর এক হাতে থাকে ছুরি, আর অন্য হাতে থাকে মরার খুলি। এই তিন মূর্তির মাথার মুকুটে থাকে 5টি করে শুকনো মরার খুলি, আর তাদের গলায় ঝোলে সদ্য কাটা মানুষের মাথার মালা। দেবী ছিন্নমুণ্ডা অসীম ক্ষমতার অধিকারিণী। তাই ইন্দ্রভূতি আর আচার্য অনঙ্গবীজের অজ্ঞানতার প্রতিফল ভোগ করতে থাকে উদ্যানবাসী। লক্ষ্মীঙ্করার মৃত্যুর পর তার আর তার দুই সহচরীর মুণ্ডহীন দেহটি ধোঁয়াশার মধ্যে অদৃশ্য হয়ে যায়। তারপর থেকেই পঞ্চভক্ত মন্দিরের আশেপাশের বসতি থেকে কিন্নর উপজাতিদের গৃহ থেকে প্রায়ই যুবতী নারীরা নিখোঁজ হতে শুরু করেন। আর কয়েকদিনের মধ্যেই
তাদের উলঙ্গ মুন্ডহীন রক্তশূন্য দেহ মন্দিরের আশেপাশের জঙ্গল থেকে উদ্ধার হতে থাকে। এতে জনগণের মধ্যে ভয়ের সঞ্চার হয়। আচার্য অনঙ্গবীজ একজন বৌদ্ধ বজ্রযান সাধক ছিলেন। তিনি ডাকিনী বিদ্যায় সিদ্ধপুরুষ হতে গিয়ে তার প্রকৃত সাধন মার্গ থেকে বিচ্যুত হয়ে যৌনাচার বা নরবলির মতো স্বেচ্ছাচারের বশবর্তী হয়ে পড়েছিলেন। তার মাসুল দিতে হয় উদ্যানবাসীদের। উদ্যানের বিভিন্ন যুবতীদের ডাকিনী জাদুর বলে সম্মোহিত করে মধ্যরাতে তাদের আকর্ষণ করে আনতেন দেবী ছিন্নমুণ্ডা পঞ্চভক্ত মন্দিরের পিছনের জঙ্গলে। তারপর নিজের হাতে তাদের মুণ্ডচ্ছেদ করে তাদের রক্ত পান করে তাদের রক্তহীন ফ্যাকাশে দেহ ফেলে দিতেন জঙ্গলের মধ্যে। আর সেই সঙ্গে বজ্র বৈরচনী ও বজ্র বর্ণানীর সঙ্গে সেই উদ্দাম নৃত্যের দ্বারা ডাকিনীরা নিজের অস্তিত্বের জানান দিত। আচার্য অনঙ্গবীজের প্রতিহার করার জন্য হুঙ্কারের শব্দ করে উদ্যান নগরময় ঘুরে বেড়াত তিন ডাকিনী। আচার্য যোগ বলে গাত্রবন্ধন করে রাখতেন বলে ডাকিনীরা তাকে স্পর্শ তো দূরস্থ, তাকে সম্মোহন করবারও সুযোগ পেত না। এদিকে পঞ্চম বর্ষীয় বালক পদ্ম সম্ভবে রাজমহলে অদ্ভুত আচরণ করছে। তার দিব্যকান্তি চেহারায় যেন দিব্য জ্যোতি প্রতিফলিত হয়। তার মুখ দিয়ে ঝরে পড়ে প্রশান্তি, যেন সাক্ষাৎ সিদ্ধার্থ নব কলেবরে ধরণীর বুকে জন্ম নিয়েছেন। ছোট থেকেই তার স্বভাব শান্ত ও স্নিগ্ধ প্রকৃতির। তবে আজ সে কেন এত অস্থির চিত্ত? রাজা ইন্দ্রভূতি ও মহারানী চিত্রমতিকা বহু প্রচেষ্টা করে কিছুতেই পদ্মসম্ভবের এরকম বিপরীত আচরণের কারণ নিরূপণে অক্ষম। অস্থির চিত্তে কেবলই উচ্চারণ করে চলেছে একটা শব্দ, বিপদ আসন্ন। শুক্ল পঞ্চমী তিথির বিশেষ দিনটি বৌদ্ধ তন্ত্রাচারের জন্য প্রসিদ্ধ। আজ আচার্য অনঙ্গবীজের বিশেষ তন্ত্রাচারের জন্য রেওয়ালসার হ্রদের তীরে চলছে জোর কদমে প্রস্তুতি। উদ্যানের রাজা ইন্দ্রভূতির আচার্য বলে কথা, তার জন্য রেওয়ালসারে আজ সাজো সাজো রব। সকাল থেকেই বৌদ্ধ ভিক্ষুরা আচার্যের জন্য মঠের বাইরের একটা বড় ফাঁকা জায়গায় যজ্ঞ বেদী প্রস্তুত করেছে। আচার্য অনঙ্গবীজের শিষ্যরা নিজের নিজের কাজে মনোনিবেশ করেছে। এমন সময় একটা প্রবল দমকা বাতাসের সঙ্গে একটা শুষ্ক পত্র এসে ছড়িয়ে পড়ল পরিচ্ছন্ন বেদিতে। আর মঠের সামনে উপস্থিত আচার্য অনঙ্গবীজ আঙুল তুলে তার একনিষ্ঠ শিষ্য ত্রিধানেশ্বরকে বললেন, আজ বিশেষ যজ্ঞ হেতু বলিস্থান পরিষ্কার করে রেখো। আজই আমার সিদ্ধিলাভের চূড়ান্ত দিন। কোথাও যেন সামান্য ত্রুটিও না থাকে। মাথা নত করে গুরুর আদেশ শুনে বাকিদের কাজ বুঝিয়ে আচার্যের কানে কানে কি বলতেই আচার্যের মুখের বলি রেখাগুলো কঠিন হয়ে উঠল। সূর্যাস্তের পরেই রেওয়ালসার ধীরে ধীরে নিঝুম হয়ে পড়তে লাগল। আচার্যের সমস্ত উপাচার প্রস্তুত করে শিষ্যরা সকলে তখন বিদায় নিয়েছে। শুধুমাত্র ত্রিধানেশ্বর উপস্থিত। আচার্য বললেন, কি হলো ত্রিধানেশ্বর, তুমি এত চিন্তিত কেন? প্রভু, গত কয়েক বছরে দেবী লঙ্কিংখারার অতৃপ্ত আত্মা তার দুই মুন্ডহী সহচরীর সাথে প্রত্যেক রাতে যে তাণ্ডব করে তা অতি বড় সাহসী মানুষেরও হৃদকম্পন ধরায় প্রভু। আজ সেই বিশেষ তিথি, সেই শক্তির ক্ষমতা সবচেয়ে অধিক হয় আজ। সেই আত্মা আপনার নির্বাচিত ডাকিনী বিদ্যা সহচরীদের বলি প্রদানের পূর্বেই যে ভয়ানক মৃত্যুদণ্ড প্রদান করেছে তা বড়ই পৈশাচিক দৃশ্য প্রভু। তা সত্ত্বেও আপনি আজ মহাডাকিনী বিদ্যার আয়োজন করলেন প্রভু। আমি বজ্রযোগী আচার্য অনঙ্গবীজ। আজকের সাধনায় সিদ্ধি লাভ করতে পারলে আমি লক্ষ্মীঙ্করার কুণ্ডলিনী শক্তিকে বশীভূত করে আমার আজ্ঞাধীন করে ফেলতে পারবো। আমি হয়ে উঠব অজর
অমর আর মহাসিদ্ধ পুরুষ। আমার তন্ত্রাচারের সঙ্গিনীদের মন্ত্রমুগ্ধ করে লক্ষ্মীঙ্করা কি আচার্য অনঙ্গবীজকে প্রতিহত করতে পারবে? না। ত্রিধানেশ্বর, তুমি আমার সাধন সঙ্গিনীকে প্রস্তুত রাখো। আমার আজ্ঞা পেলে তাকে এই যজ্ঞস্থলে নিয়ে আসবে। তাকে দিয়ে ফাঁদ পেতে আজ লক্ষ্মীঙ্করাকে নিজ করায়ত্ত করব আমি। জীবিত থাকতে যে অভিমানিনী আমার সঙ্গিনী হতে অস্বীকার করার স্পর্ধা দেখায়, তাকে আজ উপযুক্ত শাস্তি প্রদান করব। প্রভু, আজ আমার মন বড়ই উতলা প্রভু, বড় শঙ্কা হচ্ছে। এখন আমায় আজ্ঞা দিন প্রভু, আমি আপনার সঙ্গিনীকে প্রস্তুত করি। অপরাহ্নের অন্ধকারের সঙ্গে সঙ্গে রেওয়ালসারের এই ফাঁকা জায়গাটিতে আগুনের শিখা বহু দূর থেকে দেখা যাচ্ছে। নিস্তব্ধ বাতাবরণে শুধু আচার্য অনঙ্গবীজের মন্ত্রোচ্চারণের ধ্বনি চারিদিকে ধ্বনিত হয়ে চলেছে। ওদিকে মঠের ভিতর একটি কিন্নর নারী প্রায় নিরাভরণ সদ্য স্নাত পবিত্র অঙ্গে অলঙ্করণ ভূষিত হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই যজ্ঞের আগুনের দিকে চেয়ে। তারপরেই ছমছম শব্দ তুলে ধীর কদমে কুসুম কোমল চরণ মাটিতে ফেলে অগ্রসর হতে লাগলো আচার্যের যজ্ঞস্থলের দিকে। মুদ্রিত চোখে এক মনে ধ্যানরত আচার্য অনঙ্গবীজের কানে এই নিস্তব্ধ পরিবেশের মাঝে প্রবেশ করছে নূপুরের ধ্বনি। বারবার তার ইন্দ্রিয় চঞ্চল হয়ে উঠছে। একসময় সংযমের বাঁধ ভেঙে চোখ খুলে তিনি দেখলেন এক অতি সুন্দরী নারী, না না, তাকে অপ্সরা বলাই শ্রেয়। আকাশের বুকে এক ফালি চাঁদের স্বল্প জ্যোৎস্নায় পোশাকহীন স্নাত দেহের আকাশের বুকে এক ফালি চাঁদের স্বল্প জ্যোৎস্নায় স্নাত পোশাকহীন দেহের জায়গায় জায়গায় জলের বিন্দুগুলি চিকচিক করে তার মসৃণ দেহের প্রতিটি ভাঁজকে যেন আরো স্পষ্ট করে প্রতিভাত করে তুলছে। এই আঁধারেও তার উজ্জ্বল গাত্রবর্ণের ছটায় যেন তার রূপের রাশি উথলে উঠছে। তার উন্নত নিরাভরণ বক্ষের ওপর সজ্জিত অলঙ্করণটুকুতে বক্ষের লজ্জাটুকু নিবারণ করেছে। তার দীর্ঘ সুগভীর নাভি দেশ তার প্রতিটি পদচারণে একবার সংকুচিত আর প্রসারিত হয়ে চলেছে। তার সুন্দর ভরাট কোটি দেশে সজ্জিত একটি কোমর বন্ধনী থেকে নেমে আসা অলঙ্করণে উন্নত পিনপয়ধর আর নিম্নাঙ্গের কিছুটা আবৃত। তার স্থূল উরু থেকে পদতল পর্যন্ত সম্পূর্ণ অনাবৃত। তার মস্তকের দীর্ঘ কেশ তার পদমূল পর্যন্ত নেমে এসেছে। এমন অবস্থায় অতি বড় যোগীরও যোগ ভঙ্গ হতে বাধ্য। সেখানে আচার্যের মতো ইন্দ্রিয়ের বশীভূত পুরুষ এক যোগে নিরীক্ষণ করতে লাগলো সেই অপ্সরার নিরাভরণ দেহের অতুল্য যৌন সংবেদনশীল রূপ। এমন সময় একটা মিষ্টি ফুলের সুবাস তার ঘ্রাণেন্দ্রিয় স্পর্শ করতেই তার কর্ণমূল লাল হয়ে উঠল। রেওয়ালসারের জনহীন হ্রদের তীরে জ্বলন্ত যজ্ঞের আগুনের সামনে ধ্যানরত মুদ্রায় আচার্য অনঙ্গবীজের হৃদয়ে তখন জ্বলে উঠেছে কামনার বন্যি। ইন্দ্রিয় সর্বস্ব এই কপট যোগীর চোখে এখন সাধনা অপেক্ষা নিজের শরীরই চাহিদা মেটানোর লালসাই অগ্রাধিকার লাভ করেছে। সত্যিই অপূর্ব সুন্দরীর দৈহিক আবেদন, অস্বীকার করবার উপায় যে নেই। শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আকাশের চাঁদও যেন মুচকি হেসে উঠল। শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আকাশের চাঁদও যেন মুচকি হেসে উঠল। অপ্সরা মৃদু কদমে এগিয়ে আসছে আচার্যের দিকে। ক্রমে সেই সুবাস যেন আরো বেড়ে উঠে ঘ্রাণেন্দ্রিয়কে গ্রাস করছে নেশার মতো। সাধনা চর্চার কথা বিস্তৃত হয়ে যুবতীর উন্নত বক্ষ তার ভরাট দেহ সৌষ্ঠবের সঞ্চালনে
সম্মোহিতের মতো সেদিকেই তাকিয়ে রইলেন আচার্য অনঙ্গবীজ। যুবতীর দেহ থেকে যেন এক উজ্জ্বল জ্যোতি বিকিরিত হচ্ছে মনে হলো। সুরার সেবনে ভ্রান্ত ধারণাও হতে পারে ভেবে আচার্য মদালস কণ্ঠে আলিঙ্গনে উদ্যত হলেন সেই যুবতীকে। যুবতীর দেহ থেকে বিন্দু বিন্দু জলের ধারা গড়িয়ে মাটিতে পড়ছে। যুবতী যজ্ঞের বহ্নি থেকে কিছুটা দূরে একটা ঢিবির কাছে দাঁড়িয়ে রইল। তখন আচার্য তার জায়গা ত্যাগ করে সেখানে এলেন। হাত বাড়িয়ে যুবতীর করস্পর্শ করতে যাবেন, এমন সময় মনে হলো যেন যুবতীর দেহের উষ্ণতা সাধারণ নারীর চেয়ে অনেক বেশি। তবুও তিনি তাকে স্পর্শ করতে উদ্যত হতেই যুবতী হাত তুলে তাকে নিষেধ করল। যুবতীর হাতের দোলনে সামান্যতম জলবিন্দু গিয়ে ছিটল আচার্যের নীরাভরণ বক্ষে। প্রতিটি বিন্দু এই হিম শীতল আবহাওয়াতেও উষ্ণ অনুভূত হল। প্রতিটি বিন্দুর স্পর্শ আচার্যের দেহকে পুলকিত ও রোমাঞ্চিত করে তুলল। আমি আচার্য অনঙ্গবীজ। এসো নারী, আমার সাধন সঙ্গিনী হয়ে নিজ জীবনের সকল পুণ্য একযোগে লাভ করো। নারীর কণ্ঠ থেকে মৃদু হাসির রেশ শোনা গেল। তারপরেই ঘটল এক অভূতপূর্ব ঘটনা, যার জন্য আচার্য মোটেই প্রস্তুত ছিলেন না। সেই নারী তার বাম হাতের দ্বারা নিজের মস্তকটি ধরতেই সেটা কলের খেলনার মতো ধর থেকে খুলে তার হাতে চলে এলো। অতুল কেশরাশি সহ মুন্ডটি ধর থেকে খুলে বাম হাতে ধারণ করতেই এক রাস উষ্ণ তরল ছিটকে পড়ল আচার্যের মুখ আর বুকে। এর অনুভূতি যে আগের মতো নয় সেটা মনে হতেই ভয়ে আচার্য অনঙ্গবীজের মুখ শুকিয়ে গেল, আর সেই হাতে ধরা কাটা মুন্ডটি খলখলিয়ে হেসে উঠল। সেই হাসির শব্দ পাহাড়ের চতুর্দিকে ধ্বনিত হতে লাগল। সেই শব্দের সঙ্গে মুন্ডহীন ধরটি মৃদু মৃদু কাঁপতে শুরু করল, আর সেই কাটা গলা থেকে গল গল করে কালচে তরল বেরিয়ে নারীর নগ্ন বক্ষ থেকে গড়িয়ে মাটিতে পড়তে লাগল। সম্বিত ফিরতেই আচার্য অনুভব করলেন তিনি সেই লাস্যময়ী নারীর মোহে মস্ত বড় ভুল করে ফেলেছেন। আজ তিনি নিজের গাত্র বন্ধন করতে ভুলে গিয়েছেন, আর রক্তের বিন্দু তার দেহে লেগে দেহকে অশুচি করে ফেলেছে। আরও বিভীষিকা তার জন্য এই রাতে অপেক্ষা করছিল। সেই মুন্ডহীন রক্তাক্ত নারী নৃত্যরত মুদ্রায় তারই দিকে অগ্রসর হতে লাগল। সেই নারীকে অনুসরণ করল তারই মতো মুন্ডহীন বাম হস্তে নিজের কপোলধারিণী নীরাভরণ দুই নৃত্যরত নারী। তখনই তিনি বুঝতে পারলেন এই সেই অমিত ক্ষমতাশালী কুলকুণ্ডলিনী শক্তিধারিণী লক্ষ্মীঙ্করা ও তার দুই সহচরী বজ্রবর্ণানী ও বজ্রবৈরচনী। সম্মুখে অট্টহাস্যে দিকবিদিক কাঁপিয়ে খটাঙ্গ হাতে আচার্য অনঙ্গবীজের যৌন কামনায় লোভাতুত দেহের নিকটবর্তী হতে লাগলেন লক্ষ্মীঙ্করার মুন্ডহীন অবয়ব। যজ্ঞবেদীর কাছে আচার্যের মুন্ডটি খটাঙ্গের এক কোপে ছিটকে নিয়ে ফেলল যজ্ঞবেদীর জ্বলন্ত আগুনে। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে নিমেষে ভস্মীভূত হয়ে গেল আচার্যের কাটা মুন্ডটি। তার মুন্ডহীন দেহকে পদতলে মথিত করে লক্ষ্মীঙ্করার ভয়ঙ্কর অবয়ব মঠের দিকে এগিয়ে চলল। মঠের বাইরের দিকে উপস্থিত ত্রিধানেশ্বরের দেহটি মুন্ডচ্যুত করে লক্ষ্মীঙ্করা ও তার দুই সহচরী সারা মঠের সকল বৌদ্ধ ভিক্ষুদের একে একে মুন্ডহীন করে রক্তের ধারায় সমগ্র মঠকে রাঙিয়ে উন্মত্ত ভঙ্গিতে গ্রামের দিকে অগ্রসর হল। লক্ষ্মীঙ্করা তার দুই সহচরী বজ্রবর্ণানী ও বজ্রবৈরচনীকে নিয়ে উদ্যানের জনবসতিতে পদার্পণ করা মাত্র গৃহস্থের গৃহপালিত পশুগুলো বিপদের আশঙ্কায় ভীষণ রকম ছটফট করতে লাগল। কেউ কেউ তো দড়ি ছিঁড়ে জঙ্গলের দিকে পালাতে গেল। তবে তিন মুন্ডহীন নারী মূর্তি তাদের বিন্দুমাত্র স্পর্শ না করেই ভীষণ হুঙ্কার ছাড়তে ছাড়তে গ্রামে প্রবেশ করেই
প্রথমে গ্রামের মোড়লের বাড়ির সামনে উপস্থিত হলো। তাদের তিনজনের ভয়ানক পদ শব্দ আর হুঙ্কারের শব্দে ভীত হয়ে গ্রামবাসীরা নিজের নিজের গৃহে দৌড় দিয়েছিল। লক্ষ্মীঙ্করা তার গলায় পরিহিত মুন্ডমালাটি ছিঁড়ে একের পর এক কাটা মুন্ডগুলি গৃহস্থের ঘর লক্ষ্য করে ছুঁড়তে লাগলো। এক যুবতীর কাটা মুন্ডু মোড়লের ঘরের ছাদ ভেদ করে ঘরের মেঝেতে গড়িয়ে পড়তেই সেদিক দিকে চেয়ে মোড়লের বউ আর্তনাদ করে জ্ঞান হারালো। মোড়ল তাকিয়ে দেখল এ যে তারই নিখোঁজ হয়ে যাওয়া যুবতী কন্যার মৃতদেহ। অট্টহাসিতে গম গম করে ওঠে উদ্যানের আকাশ বাতাস। চারিদিকে কাটা মুন্ডের ছড়াছড়ি আর তিন ভয়ানক মুন্ডহীন নারীর তাণ্ডব। বজ্র বৈরচনী আর বজ্র বর্ণানীর পদপৃষ্ঠে গৃহস্থের ঘরগুলি মথিত হতে লাগল। গৃহীরা পালানোর আগেই তাদের গলার উপর নেমে এলো খটাঙ্গের তীব্র আঘাত, আর মুহূর্তের মধ্যে তাদের কম্পমান দেহ আর মুন্ডগুলি ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো। সেই সঙ্গে চারিদিকে মৃত্যুর হাহাকার আর রক্তের ধারায় উদ্যানের মাটি লাল হয়ে উঠল। ক্রমে তিন বিভীষিকা ইন্দ্রভূতির রাজমহলের দিকে অগ্রসর হতে লাগল। আকাশের বুকেও যেন রক্তিম আভা ছেয়ে গেল। চাঁদও যেন ভয়ে মুখ লোকালো। বিপদের অশনি সংকেত রাজমহলে এসে পৌঁছালো। তখন রাজা ইন্দ্রভূতি আর রানী চিত্রমতিকার পুত্র বালক পদ্মসম্ভবের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন ঘটল। তার মুণ্ডিত মস্তকের মধ্যে থেকে এক অলৌকিক জ্যোতি বিকিরিত হতে শুরু করল। তার মুদ্রিত নেত্রের আলোকে রাজমহল ভরে উঠল। মৃদু স্বরে সে বলে উঠল, মাতা ছিন্নমুণ্ডা, আমি আসছি, আপনি শান্ত হন। বহু দূর থেকে যেন সেই বালকের কোমল কণ্ঠস্বর শ্রুত হয়ে লক্ষ্মীঙ্করার ভীষণ মূর্তি সাময়িকভাবে দাঁড়িয়ে পড়ল। পরক্ষণেই মোহভঙ্গ হয়ে আবার ভীষণা মূর্তি নিয়ে অগ্রসর হতে লাগল। এমন সময় রাজমহল ছেড়ে বালক পদ্মসম্ভবে নগ্ন চরণেই নেমে এলো রাজপথে। রাজা ইন্দ্রভূতি, রানী চিত্রমতিকা সহ সকলেই দিব্যকান্তি পদ্মসম্ভবের গতি রোধ করার বদলে জোর হস্তে লক্ষ্য করল পদ্মসম্ভবের প্রতিটি চলনের কদমের সঙ্গে সঙ্গে সেই জায়গায় ফুটে উঠছে পদচিহ্ন, আর পদ্মসম্ভবের দেহ থেকে এক পবিত্র জ্যোতি নির্গত হচ্ছে। পদ্মসম্ভবের ধীর কদমে মণ্ডিত মস্তকে গেরুয়া বসনে সাক্ষাৎ সিদ্ধার্থের মতো অগ্রসর হতে লাগলো উদ্যানের সেই বদ্ধভূমির দিকে। তার দেহ নির্গত আলোকের ছটা দূর থেকে লোকে লক্ষ্য করতে লাগলো। রেওয়াল সারের দিকে কিছুটা অগ্রসর হতেই উদ্যানের রক্তাক্ত পথের সম্মুখে লক্ষ্মীঙ্করা ও তার দুই সহচরী আকস্মিকভাবে পথের মাঝে এমন শান্তির বার্তাবাহকের উপস্থিতিতে তাণ্ডব থামিয়ে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকল। পদ্মসম্ভবের বালক সুলভ চেহারায় এখন দিব্যজ্যোতি বিরাজ করছে। তাই দেখে লক্ষ্মীঙ্করার বাম হাতে ধরা কাটা মুন্ডটি প্রশ্ন করল, তুমি কে হে বালক? পদ্মসম্ভবে মাথা নত করে অভিবাদন জানিয়ে লক্ষ্মীঙ্করাকে নিজের পরিচয় দান করে বলল, দেবী, আমি কিন্নর বংশে জাত আপনার ভ্রাতুষ্পুত্র আচার্য অনঙ্গবীজ, আর আমার পিতা ইন্দ্রভূমিতে যে অপরাধ করেছিলেন তার জন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী। দয়া করে শান্ত হন দেবী। হে বালক, ধর্মের নামে উদ্যান নগরীতে যে অনাচারের পতন করেছিলেন আচার্য অনঙ্গবীজ, তার হত্যার সাথে সাথে হীন বজ্রযানতন্ত্রের সাধনার অবসান ঘটালাম। তবে এই উদ্যান আমার প্রাণপ্রিয় শীর্ষ বিদ্যাকে যেভাবে হেনস্থা করে, তাতে উদ্যানবাসীর শাস্তি অনিবার্য। আজ উদ্যানের ঘরে ঘরে যুবক যুবতীরা কেবল ইন্দ্রিয় পরিতুষ্টির জন্য তন্ত্রচারের নামে যে অপবিত্র কার্য সাধন করে চলেছে, প্রত্যেককে তাদের পাপের শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড দিয়েছি। সারা উদ্যান আজ রক্তাক্ত বদ্ধভূমিতে পরিণত হয়েছে। আপনি দিব্যজননীর জীবনদাত্রী ও জীবনহন্তা, এই উভয় সত্তার মিলিত প্রতীক। আমাদের আসল পরিচয় হলো আমাদের মুখে,
তাই আমাদের অহংবোধও আমাদের মুখে বা শরীরের অন্য কোনো অঙ্গের সাথে জড়িয়ে থাকে। তাই আপনার আত্মবলিদান অর্থাৎ নিজ হস্তে নিজের শিরচ্ছেদ করে আমাদের বুঝিয়ে দেন যে সাধনা করলে আমরা সমস্ত অহংবোধ থেকে মুক্ত হতে পারবো। তাই আপনি স্বয়ং হলেন অহংহীনতার প্রতীক। তাই আমার বিনীত অনুরোধ দেবী, আপনি ক্ষান্ত হন, বন্ধ করুন রক্তপাত। আপনার বিধ্বংসী রূপের আড়ালে সমস্ত ধর্মীয় অনাচারের অবসান ঘটল। সিদ্ধার্থের প্রচারিত মূল্যবান বৌদ্ধাচারী আজ হতে উদ্যানে সংঘটিত হবে। তাই আপনি আজ হতে বৌদ্ধতন্ত্রে দেবী ছিন্নমুণ্ডা রূপে পূজিত হবেন, আর আপনার দুই সহচরীও দেবী লালান্দ ও রসান্দ রূপে আপনার সাথেই মর্যাদা পাবেন। লক্ষ্মীঙ্করা ও তার দুই সহচরী এই দিব্যকান্তি বালকের আচরণে যার পর নাই প্রীত হয়ে শান্ত হল। দেবী ছিন্নমুণ্ডা বললেন, যখনই ধর্মের নামে উদ্যানের মাটিতে ব্যভিচার ঘটবে, তখনই বজ্র যোগিনী সহ আমি দেবী ছিন্নমুণ্ডা আবির্ভূত হব অশুভের বিনাশের জন্য। বলেই নৃত্য করতে করতে 3 মুন্ডহীন ডাকিনী রামধনুতে বিলীন হয়ে যান। আর তারপরেই পদ্ম সম্ভবে উদ্যানকে গৌতম বুদ্ধের ত্রিশরণ মন্ত্রের দ্বারা পবিত্র ভূমিতে পরিণত করলেন। হিমাচলের মান্ডির বুকে লুকিয়ে থাকা অভিশপ্ত অধ্যায়ের পর অনেক শতক কেটে গিয়েছে। এতকাল পদ্ম সম্ভবের ত্রিশরণের আশ্রয়ে পবিত্র রেওয়ালসারির বৌদ্ধ মঠে ব্যভিচার নিষিদ্ধ হয়েছে। সিদ্ধার্থের অহিংস নীতিতে মঠ হয়ে উঠেছে শান্তির প্রতীক। রিনপোছের বিরাট মূর্তি দূর থেকে মান্ডিতে আগতদের মনে প্রশান্তির ছোঁয়া লাগিয়ে দেয়। এমন শান্ত পরিবেশে রাতের অন্ধকারে আবার সেই ছিন্নমুণ্ডার তাণ্ডব। সেই একই পদ্ধতিতে মুণ্ডচ্ছেদ করে হত্যার ধারাবাহিকতা আবার ফিরে এলো। জনসাধারণের মনে ভয়ের সঞ্চার হলো। ব্যাপারটা আরও গুরুতর মোড় নেওয়ার আগেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মিস্টার সান্যালকে ব্যাপারটা অনুসন্ধানের জন্য মান্ডিতে পাঠানো হলো। তিনি গ্রামে প্রবেশ করে প্রথমেই বৌদ্ধ মঠে সাধারণ একটা ভ্রমণ করতে গিয়ে লামাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতেই একটা ভয়ানক তথ্য পেলেন। সেই ছিন্নমুণ্ডার তাণ্ডবের পর রিনপোছে একটি বিশেষ পুঁথিতে পালি ভাষায় দেবী ছিন্নমুণ্ডা বজ্র বরাহীর আবাহন ও দেবীর বিষয়ে বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করে রেখেছিলেন ডুং হুয়াং লিপিতে। সেটি এতদিন তাদের মঠের বিশেষ কক্ষে, যেখানে লামা ভিন্ন গুটি কয়েকেরই প্রবেশাধিকার আছে, যত্ন সহকারে সেখানে রাখা থাকত। বেশ কিছু মাস আগে হঠাৎ সেটি চুরি হয়ে যায়। সচরাচর ধর্মীয় কোনো ব্যাপারে লামারা পুলিশি হস্তক্ষেপ পছন্দ করেন না, তাই তারা এই ব্যাপারে পুলিশে কিছুই জানাননি। যদিও আসল পুঁথিটি মঠের একটি গুপ্ত জায়গায় সংরক্ষিত, যার খবর প্রধান লামা ছাড়া কেউ জানে না। চুরি যাওয়া পুঁথিটি ছিল তার কিছুটা অংশের নকল মাত্র। আপনি ডুইহুয়াং লিপির চুরির ব্যাপারটা গোপন রেখে ভালোই করেছেন। আপনি যদি এই বজ্রযান তন্ত্রের বিষয়ে কিছু আলোকপাত করেন তো ভালো হয়। ত্রয়োদশ শতাব্দীর মাঝে উত্তর ভারতে জন্ম হয় বজ্রযানের। কিছু মহাযোগী ও তান্ত্রিক মিলে শুরু করেন এই বজ্রযান প্রথা। এই প্রথার পদ্ধতি আচার ছিল মহাযান থেকে ভিন্ন। বজ্রযান যেমন মূল বৌদ্ধ ধর্মের নিয়মের বাইরে, সেরকমই হিন্দু ধর্মের রীতিও মানে না এই বজ্রযান। ত্রয়োদশ শতাব্দীর পর যখন ভারতে বৌদ্ধ ধর্মের পতন শুরু হলো, তখন বজ্রযান পুরোপুরি দখল নিল তিব্বতের। আজকের দিনে তিব্বতের বৌদ্ধ ধর্ম আর বজ্রযান যেন একে অপরের প্রতিশব্দ। সত্যি বলতে কি, বজ্রযানের ইতিহাস কোথাও লিপিবদ্ধ নেই। কিছু দুষ্প্রাপ্য পুঁথি এবং ডুংহুয়ান পাণ্ডুলিপি থেকে বেশ কিছুটা আন্দাজ করা যায় এই বজ্রযান প্রথা সম্পর্কে। ও মাই গড, এ তো আগুন নিয়ে খেলা করার শামিল। তন্ত্র মানেই কঠোর সাধনার দ্বারা সিদ্ধ, অর্থাৎ জাগতিক মায়া ত্যাগ করে ঈশ্বরকে লাভ করা। সিদ্ধিলাভের পর সাধকের মধ্যে শক্তির সমাগম হয়, যার দ্বারা ডাকিনী শক্তিকে কাজে লাগিয়ে সাধক অসাধ্যকে
সাধন করতেও পারেন। তবে এখানে একটি ভয়ঙ্কর বিষয় যুক্ত আছে। ভয়ঙ্কর? আসলে ডাকিনীরা ঠিক ইহলোকের সাধারণ দেহধারী নারী তো নন, তারা সর্বজ্ঞানী। বজ্রযানীরা বিশ্বাস করতেন যে মোহিনী শক্তিকে আয়ত্ত করেই মুক্তি লাভ করা সম্ভব। মাতঙ্গী, পিশাচী, ডাকিনী, যোগিনী এসব দেবীও বজ্রযানীদের আরাধ্য ছিল। ডাকিনীদের গভীর অতীত জ্ঞান থাকে। বজ্রযানে ডাকিনী হল বাহক। সাধারণত ডাকিনীরা তন্ত্র সাধনার মাঝখানে আসে। তাদের সাহায্য ছাড়া সাধকের পক্ষে তন্ত্রের পথে এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তাই ডাকিনীদের তুষ্ট করতে দরকার হয় নরবলির। নরবলি? তাহলে কি এতগুলো খুনের কারণ নরবলি? তাহলে কিষান মিসিং হলো কিভাবে? সাহেব, এই নরবলি কিন্তু সাধারণ মনুষ্য উপসর্গ নয়। আপনি বৌদ্ধ ধর্ম নিয়ে গবেষণা করেছেন বলে আপনাকে এতগুলো কথা বললাম। ডাকিনী তন্ত্রে সর্বসুলক্ষণা যুবতীর পবিত্র দেহ উৎসর্গ করার পর নিজ হাতে তার দেহটি একটি সংস্থাপিত করা হয় যজ্ঞবেদীতে। তারপর শানিত অস্ত্রের এক কোপে নলি সমেত মুন্ডুটি ব্যবচ্ছিন্ন করে তার তাজা মুন্ডুটি যজ্ঞবেদীতে উৎসর্গ করা হয়। তারপর তার দেহ হতে নির্গত রক্ত বিশেষ বিশেষ পদ্ধতিতে নিষ্কাশন করে বের করে সাধক সেই রক্ত পান করেন। তার ফলে মনে হয় মুন্ডহীন দেহ হতে কে যেন সমস্ত রক্ত শোষণ করে নিয়েছে। তাই যদি হয়, তবে মান্ডির বুকে প্রবল হুঙ্কার আর নূপুরের শব্দ, সাথে আবার তাণ্ডব নৃত্য, এর অর্থ কি? এইখানেই ডুং হুয়াং লিপি সম্পূর্ণ নীরব। হ্যাঁ, আসলে ডাকিনীরা সচরাচর সাধকের কুণ্ডলিনী জাগ্রত করতে সাহায্য করে থাকে। তাদের তো এমন প্রকৃতি নয়, সেই কারণেই আমরা এ ব্যাপারে কিছুই করতে পারছি না। আপনি যদি আমাদের তরফ থেকে কোনোরূপ সাহায্য চান, তবে আমরা আপনাকে সর্বতোভাবে সাহায্য করব। আপনার তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, তবে রহস্যের জটটা কাটল না, বরং ধোঁয়াশাটা রয়েই গেল। তবুও অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর চলি। রেওয়ালসার থেকে বিদায় নিয়ে আসার পথে পঞ্চভক্তের মন্দির চত্বরে একবার রুটিন ভিজিট করতে গিয়ে কয়েকটা জিনিস দেখে মিস্টার সান্যালের বেশ খটকা লাগে। পঞ্চভক্ত শিব মন্দিরের গোপুরমের গায়ে নমস্কার করার সময় কয়েক ফোঁটা কালো শুকিয়ে যাওয়া রক্তের দাগ, আর জঙ্গলের দিকে বেশ কয়েকটা জায়গায় ঘাস পোড়ার দাগ। মিস্টার সান্যাল বাংলোতে বসে ভাবতে থাকেন, এ যদি কোনো বৌদ্ধতান্ত্রিকের কাজ হয়, তবে সেই হুঙ্কারটা কেন? আর উন্মত্ত নৃত্যের শব্দ, এগুলোর কারণই বা কি হতে পারে? মহিলাদের নরবলি দেওয়া হলে কৃষাণ গেল কোথায়? আর মঠ থেকে ডুংহুয়াং পুঁথিও বা কে চুরি করল? খটকাটা আরও বেশি এক জায়গায়। পুঁথি চুরি হয় তার আসার কয়েকদিন আগেই, আর খুনগুলো ঘটছে মাস দুয়েক ধরে। কোনো সিদ্ধান্তে আসার আগে পোস্টমর্টেম রিপোর্টটাও একটু পড়া দরকার। মিস্টার সান্যাল পোস্টমর্টেম রিপোর্টটা পড়ে বেশ অবাক হলেন। এতে প্রতিটি খুনের মূল কারণই হল কণ্ঠনালীর ছেদের ফলে দেহে অক্সিজেনের ঘাটতি। তবে রক্ত শুষে নেওয়ার ব্যাপারে এই রিপোর্টে কিছুই বলা নেই। এদিকে মান্ডিতে প্রতিদিন খুনের সংখ্যা বেড়েই চলেছে, ফলে আতঙ্কের সঞ্চার হয়েছে কিন্নর গোষ্ঠীর মধ্যে। পঞ্চভক্ত মন্দিরের আশেপাশে আর কেউ যেতে সাহস পায় না। এতদিন মিস্টার সান্যাল কেবল রিপোর্টে পড়েছিলেন আর শুনেছিলেন লোকের মুখে। সেই দিনটা ছিল শুক্লপক্ষের তৃতীয়া। আকাশের বুকে এক ফালি চাঁদ মুখ বাড়িয়েছিল। সেদিন মিস্টার সান্যাল সারা দিনে অনেক ছোটাছুটিতে বেশ ক্লান্ত ছিলেন, তাই তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিলেন। অক্টোবরের শেষ দিক, তাই ঠান্ডাটাও পড়তে শুরু করেছে। চারিদিক নিস্তব্ধ ছিল। আচমকাই কেমন একটা ঝমঝম শব্দ কানে যেতেই মিস্টার সান্যালের ইন্দ্রিয় যেন সজাগ হয়ে উঠল।
তিনি অদম্য কৌতূহলবশত একটা টর্চ সম্বল করে ওভারকোটটা গায়ে দিয়ে চাপিয়ে বাইরে বেরোতে উদ্যত হতেই তার দেহরক্ষী রুবেন বাধা দিয়ে বলল, স্যার যাবেন না বাইরে। দেখো, এটা আমার কাজের অংশ, আর আর তুমিও চলো আমার সাথে। চাকরি বাঁচাতে বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও রুবেন চলল মিস্টার সান্যালের সঙ্গে। রাত্রির নীরবতা ভেদ করে দূর থেকে যেন একটা মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসছে, আর সেই সঙ্গে নুপুরের ঝংকারের তীব্রতাও বেড়ে চলেছে। আচমকা মিস্টার সান্যালের মাথার ওপর দিয়ে ডানা ঝাপটিয়ে উড়ে গেল একটা বাদুড়। সন্তর্পণে পাথুরে রাস্তায় পা টিপে টিপে এগোতে লাগলেন সেই মন্ত্রোচ্চারণের শব্দকে অনুসরণ করে। মান্ডির ভিক্টোরিয়া ব্রিজ পেরিয়ে বিয়াস নদীকে ডান দিকে রেখে পঞ্চভক্ত মন্দিরের পিছনের জঙ্গলের দিকে এগোতে লাগলেন তারা। হঠাৎ মনে হলো যেন একটা নারীর হুঙ্কার ভেসে আসছে। সে যেন প্রচণ্ড আক্রোশে ফুঁসছে। একটা গাছের আড়াল থেকে মিস্টার সান্যাল যা দেখলেন তা যেন কিছুতেই বিংশ শতাব্দীর বিজ্ঞান নির্ভর সময়ে বেমানান। পঞ্চভক্ত মন্দিরের পিছনের পাইন গাছের নিচে এক তান্ত্রিক বসে আছে বিশেষ আসনে। তান্ত্রিকের পরনে স্বল্প অপরিচ্ছন্ন বেশ। সামনের জ্বলন্ত ধুনিতে তার দাড়ি গোঁফ পরিবেষ্টিত মুখে ভস্যের আবরণে তাকে বড্ড ভয়ঙ্কর দেখাচ্ছে। তান্ত্রিকের সামনে একটি বিশেষ চিহ্নিত স্থানে উপবিষ্ট এক শ্বেতাঙ্গী নারী। আশ্চর্যের বিষয়, এক যুবতী নারী সম্পূর্ণ নগ্ন দেহে তান্ত্রিকের সামনে বসে আছে। তার মাথার এক ঢাল কালো চুল নেমে এসেছে তার পিঠ ও বুকের উপরে, অথচ সেই নারীর লজ্জা বা ভয় কোনো অনুভূতি যেন আর নেই। পুতুলের মতো নিশ্চল হয়ে বসে রয়েছে এক দৃষ্টে জ্বলন্ত ধুনির দিকে তাকিয়ে। আর সেই তান্ত্রিক চোখ বন্ধ করে এক মনে বিড়বিড় করে কি সব অবদ্ধ মন্ত্রোচ্চারণ করছে, আর কন্যার কপালে সিঁদুর কখনো ভস্য লেপন করছে। রুবেন অবাক হয়ে বলে ওঠে, স্যার এসে ভার্মো বাবা, তিনি তো। মিস্টার সান্যাল তাকে মুখে হাত দিয়ে চুপ করতে বলেন। আর সেই সময়ে আগেকার মতোই একটা ঝড়ের সাঁই সাঁই শব্দ তুলে এক অশরীরী তার উপস্থিতির জানান দিয়ে ক্রমাগত হুঙ্কার শুরু করে। এই শব্দই তারা শুনেছিল। খুব ভালো করে দেখতে গিয়ে মিস্টার সান্যাল দেখলেন এক নারীর অবয়ব মাঝে মধ্যেই ভেসে উঠছে সেই বাতাসের মধ্যে। সেই অবয়ব বড় ভয়ানক, মুন্ডহীন নগ্ন এক ভীষণা নারী মূর্তি, যা দেখলেই বুকটা ভয়ে ছ্যাঁত করে ওঠে। কখনো সে অবয়ব ধরা দিচ্ছে করাল ভ্রুকুটি নিয়ে তার হাতে ধরা মুন্ডটির মুখে। সে অভিব্যক্তি ভাষায় বর্ণনা করা অসম্ভব। মুন্ডহীন দেহটি প্রচণ্ড ক্রোধে ফুঁসছে, আবার কখনো কখনো বাতাসে মিলিয়ে যাচ্ছে সেই প্রতিমূর্তি। এই যেন গল্পে শোনা এক অলৌকিক কাহিনীর প্রতিচ্ছবি। মিস্টার সান্যাল দূরে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছিলেন কি হতে চলেছে। বেশ কিছুক্ষণ পরে বুঝতে পারলেন তান্ত্রিক নিজের মন্ত্র বলে দেবী বজ্রবরাহী ছিন্ন মুন্ডাকে সন্তুষ্ট করে তন্ত্র বলে ক্ষমতা লাভের প্রচেষ্টায় রত। দেবী ছিন্ন মুন্ডা বোধহয় সাধকের ওপরে বেশ রুষ্ট, তাই তিনি আক্রোশে ফুঁসছেন। সাধকটির গাত্রবন্ধন থাকায় তিনি সাধককে উপযুক্ত শাস্তি দিতে পারছেন না। এমন সময় ভালমো বাবা মুদ্রিত নেত্রে বিড়বিড় করে কি সব মন্ত্র উচ্চারণ করে নগ্ন মেয়েটিকে কি নির্দেশ দিতেই মেয়েটি সামনের একটি উঁচু বেদিতে চিত হয়ে শুয়ে পড়ল। কলের পুতুলের মতো মেয়েটির আচরণ দেখেই মিস্টার সান্যালের কেমন যেন অবাক লাগলো। এমন সময় ভালমো বাবা আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। পাশে পাথরের ওপর রাখা একটি খড়গ তুলে নিয়ে সেটাকে মন্ত্রপুত করে এগিয়ে চললেন বলির বেদির দিকে, যেখানে সেই যুবতী তখন শায়িত ছিল।
ভারী খড়গটি হাতে নিয়ে যাওয়ার সময় আকাশে বিদ্যুতের ঝলক দেখা দিল। মিস্টার সান্যাল তাকিয়ে দেখলেন আচমকাই যেন আবহাওয়া সম্পূর্ণ বদলে গিয়েছে। বিধুকর মুখ লুকিয়েছে, একটা থমথমে ভাব চারিদিকে। দূর থেকে হায়নার কান্নার শব্দ ভেসে আসছে। ভালমো বাবার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ধীর কদমে বলির বেদির সামনে দাঁড়িয়ে যুবতীর কপালে কি সব লেপন করে খড়গটিকে দু হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে কি সব মন্ত্রোচ্চারণ করল। তারপর বলির জন্য প্রস্তুত হতেই মিস্টার সান্যাল তাকে আটকানোর জন্য উদ্যত হতেই রুবেন বলে উঠল, এ কি করতে যাচ্ছেন স্যার? আমাদের চোখের সামনে একটা খুন হবে আর আমরা চুপ করে সেটা দেখব? সেটা হয় না। আপনার কিছু হয়ে গেলে আমার চাকরি চলে যাবে স্যার। তবে তুমিও চলো আমার সাথে। তান্ত্রিক বলির খড়গটি তুলতেই একটি রিভলভার গর্জন করে উঠল। বিকট শব্দ করে একটা গুলি ছুটে এলো ভালমো বাবার হাত লক্ষ্য করে। অব্যর্থ নিশানায় খড়গটি হাত থেকে ছিটকে পড়ল দূরে। আর সেই প্রচণ্ড শব্দে যুবতীর সম্মোহন গেল ভেঙে। সম্মোহন ভাঙতেই নিজের নিরাভরণ দেহের লজ্জা নিবারণের জন্য সে উদ্যত হতেই মিস্টার সান্যাল তার রাত পোশাকটা তার দিকে ছুঁড়ে দিলেন। ভালমো বাবা ব্যাপারটা বুঝে উঠতেই রক্তাক্ত হাতটা উঁচিয়ে একটা বিশেষ মুদ্রায় মিস্টার সান্যালকে লক্ষ্য করে একটা ক্ষুদ্র ছুরিকা ছুঁড়ে দিল। সেটা সরাসরি গিয়ে বিঁধল মিস্টার সান্যালের কাঁধে। দূর থেকে নিক্ষিপ্ত ছোড়ায় গভীর ক্ষত থেকে রক্তপাত হতে থাকায় আহত মিস্টার সান্যাল মাটিতে বসে পড়লেন। রুবেন ভয়ে ভয়ে এগোতেই ভালমো বাবা এবার শুরু করলেন নিজের কেরামতি, যার বলে এতদিন গ্রামের কিন্নর উপজাতির সরল যুবতীদের সেই কেরামতির বলে সম্মোহিত করে টেনে আনতেন। তারপর তন্ত্রসিদ্ধ হওয়ার লক্ষ্যে সেই যুবতীদের বলি দিয়ে তাদের রক্তশূন্য দেহটা ফেলে দিতেন ইতিউতি। ভালমো বাবা তার ডান হাতের লম্বা সরু নোংরা আঙুলগুলো রুবেনের চোখের সামনে ঘোরাতে লাগলেন বিশেষ কায়দায়। এক সময় তার চোখ দুটো স্থির হয়ে সেও হয়ে পড়ল মেয়েটির মতো কলের পুতুল। ভালমো বাবা তাকে গম্ভীর গলায় বলে উঠলেন, যাও যাও, আমার খড়গড়ি তুলে নিয়ে এসো। মেয়েটি তখন ভয়ে কোনো রকমে রাত পোশাক জড়িয়ে পালাবার উপক্রম করছে। এমন সময় ভালমো বাবার চোখ পড়তেই তিনি হুঙ্কার দিয়ে বলে উঠলেন, হ্যাঁ, এত স্পর্ধাই সামান্য মানুষের যে আমার বলি বিঘ্নিত করে। তারপর খড়গটি হাতে নিয়ে রুবেনকে গমগমে কণ্ঠে বলে উঠলেন, ধরে আনো, ধরে আনো আমার বলি কন্যাকে, বলির সময় পেরিয়ে যাচ্ছে। ক্ষিপ্ত পদক্ষেপে অচিরেই রুবেন সেই অরক্ষণীয়া যুবতীকে হাত ধরে টেনে হিজড়ে আনল যজ্ঞবেদীর ধুনির সামনে। ভালমো বাবা বলিকন্যাকে প্রস্তুত করলেন বলির জন্য। তার জন্য পুনরায় তাকে বশীভূত করার প্রয়োজন পড়ল। আকাশে বিদ্যুতের গর্জন বেড়ে উঠতে লাগলো ধ্বংসের সূচনা স্বরূপ। এমন সময় ভালমো বাবা খড়গ উত্তোলন করলেন বলিকন্যার নরম গলা লক্ষ্য করে। জঙ্গলের একটা নিজস্বতা আছে, বিশেষত রাতের জঙ্গল বন্য পশু পাখি আর নিশাচর কীটেদের অবাধ বিচরণ ক্ষেত্র। হিমাচলের মান্ডির মিশ্র বনভূমির বড় গাছগুলোর নিস্তব্ধতার মাঝে সেই দিনটা ছিল অন্য রকম। আকাশের বুকে এক ফালি চাঁদ মুখ লুকিয়েছিল অনাহুত মেঘের আঁচলে। থমথমে পরিবেশে তিনটি প্রাণীর হাতাহাতি রক্তপাতের ঘটনায় যেটুকু শব্দ উৎপন্ন হয়েছিল তাতে ইতর সাপদেরা পালিয়ে গিয়েছিল। মোটের ওপরে একটা ভয়ানক বাতাবরণ সৃষ্টি হয়েছিল। মিস্টার সান্যালের কাঁধের আঘাত ছিল বেশ গুরুতর। তার সঙ্গীটিকে সম্মোহিত করে ভালমো বাবা পরিস্থিতি নিজের অনুকূলে নিয়ে এসেছিলেন প্রায়। তার বলির প্রস্তুতি ছিল তার চূড়ান্ত পর্যায়ে। তিনি খড়গ তুলে ধরেছেন মাথার পিছনে। এমন সময় মনে হলো যেন তার ডান হাতের বাহু থেকে কিছু একটা খসে পড়ল। তিনি সেই সব অগ্রাহ্য করে সজোরে খড়গ মাথার উপর থেকে নামাতে চলেছেন কিন্নর যুবতীর নরম কণ্ঠ লক্ষ্য করে। এমন সময় থমথম পরিবেশকে অশান্ত করে পূব দিক থেকে
একটা কুণ্ডলীকৃত ঝড় প্রবল বেগে ধেয়ে এসে বলিকন্যা আর ভালমো বাবার মাঝে উপস্থিত হলো। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেল ভালমো বাবা। ক্রমে সেই ঝড়ের কুণ্ডলী একটা নিরাভরণ নারীর অবয়ব লাভ করল। পূর্ণাঙ্গ যুবতী সেই নারীর দেহ থেকে যেন দিব্যজ্যোতি ফেটে বের হচ্ছে। বজ্রবরাহের ন্যায় অসীম ক্ষমতাশালী সেই নারীর এক হাতে একটি শানিত খটাঙ্গ, আর অন্য হাতটি বাড়িয়ে সে চেপে ধরল ভালমো বাবার বৃহৎ জটাভার। ভয়ে বিবর্ণ ভালমো বাবার হাত থেকে খসে পড়ে গেল খড়গ। চোখগুলো ভয়ে গোল গোল হয়ে গেল। সেই নারীর তীব্র কটাক্ষ, ভ্রুভঙ্গি আর প্রবল হুঙ্কারে ভয়ে কাঁপতে কাঁপতে প্রাণ ভিক্ষা করতে লাগলো সেই ভণ্ডতান্ত্রিক। মিস্টার সান্যাল যেন নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না। যে বৌদ্ধ বজ্রযান তন্ত্রের প্রধানা উপাস্য দেবীর কথা তিনি এতদিন কেবল পড়ে বা শুনে এসেছেন, সেই দেবীকে তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। সেই দেবীর মুণ্ডহীন কবন্দ দেহ মানব কল্পনাতেও যেন বুকে ভয়ের সঞ্চার করে। তবে ছিন্নমুণ্ডার এই ভয়াবহ বিনাশিনী রূপ আজ কিছুটা আলাদা। আজ নেই পদতলে কাল রাত্রি, আর নেই সেই কবন্দ হতে শনিতের ফোয়ারা। দেবীর অগ্নিস্ফুলিঙ্গ বর্ষণকারী জ্বলন্ত দৃষ্টি গিয়ে পড়ল ভালমো বাবার দিকে। তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, প্রতিদিন গাত্র বন্ধনে নিজেকে আবদ্ধ রেখে ইতর্তিক ধর্মের নামে যে পাপাচারে লিপ্ত হয়েছিস তার শাস্তি আজ তুই পাবি। মুহূর্তের মধ্যে দেবী ছিন্নমুণ্ডার হাতের শানিত খড়গ বাতাসের মতো তীব্র বেগে নেমে এলো ভালমো বাবার গলা লক্ষ্য করে। রক্ত ছিটকে পড়ল ধুনিতে। সঙ্গে সঙ্গে মুণ্ডচ্যুত হলো ভালমো বাবার দেহ। বাম হাতে সেই কাটা মুণ্ডটি ধারণ করে দেবী প্রবল বিক্রমে জনপদের দিকে এগিয়ে চললেন। দেবীর পদস্খলনে মাটি কম্পিত হয়ে উঠল। মিস্টার সান্যাল সহ বাকি তিনজন প্রমাদের আশঙ্কায় পালাতেও ভুলে গেলেন। এমন সময় মাটিতে মৃদু কম্পন আর আকাশের বিদ্যুতের ঘনঘটা যেন ধ্বংসের বার্তা বহন করে আনল। দেবী ছিন্নমুণ্ডার পদপৃষ্ঠে মিস্টার সান্যালের দেহরক্ষী প্রায় দলিত হতে হতে বেঁচে গেলেও দেবী রোষে পড়লেন। তার দিকে তাকিয়ে রোষকোষিত নেত্রে হুঙ্কার দিয়ে উঠে দেবী ছিন্নমুণ্ডা তার শানিত খড়গ তুললেন। আসন্ন মৃত্যুর ভয়ে দেবীর সিংহনাদে কাঁপতে কাঁপতে তিনজনে ইষ্টনাম জপ করতে লাগল। এমন সময় দূর থেকে অন্ধকার বিদীর্ণ করে এক দিব্য জ্যোতি দেখা গেল। দেবী ছিন্নমুণ্ডাও অস্ত্র সংবরণ করে সেদিকে তাকিয়ে রইলেন। সেই জ্যোতি ক্রমে নিকটবর্তী হতে লাগল। দেবী শান্ত হলেন। এমন সময় দেবী ছিন্নমুণ্ডার দেহ থেকে আরও দুই দেবী প্রকট হলেন। বাঁদিকে তাঁর সহচর সবুজ রঙের বজ্র বর্ণানী, আর ডান দিকে হলদে রঙের বজ্র বৈরচনী। সেই দিব্য জ্যোতি প্রকট হলে দেখা গেল মঠের লামা মন্ত্র জপ করতে করতে এসে হাজির হয়েছেন। তিনি দেবীর উদ্দেশ্যে মন্ত্র জপ করে দেবীকে শান্ত করলেন। তারপর ধীরে ধীরে দেবী ছিন্নমুণ্ডার রোষ শান্ত হল। আকাশের বিদ্যুৎ ছটা স্তব্ধ হয়ে গিয়ে আকাশ পরিষ্কার হল। দেবীর হুঙ্কার একসময় থেমে গেল। তারপর দুই সহচরী ও দেবী ছিন্নমুণ্ডা মিলিয়ে গেলেন বাতাসে। সেদিনের মতো এক রহস্যের অবসান ঘটলেও কিছু খটকা থেকেই গেল। কথায় বলে না, সব পাপের বিনাশ আছে। ভালমো বাবা যে শক্তিকে বশীভূত করবার অভিপ্রায়ে ব্যগ্র হয়ে উঠেছিল, তার হাতেই তার মৃত্যুবাণ যে নিহিত ছিল সেটা সে না জানলেও অগোচরে বিধাতা বুঝি বিধানে তাই খোদাই করে রেখেছিলেন। আসলে ভালমো বাবা গাত্রবন্ধন করে রাখতেন বলে দেবী তার উপযুক্ত শাস্তি বিধান করতে পারতেন না। সেই রাতে রুবেন মিস্টার সান্যালের নির্দেশে সম্মোহিত হওয়ার ভান করছিল। সে কৌশলে ভালমো বাবার হাতে বাঁধা লাল তাগা, যার দ্বারা সে গাত্রবন্ধন করত, তার বাঁধনটা কেটে দেয়। সেই কারণেই বলির খড়গ তোলার আগেই
সেটা তার হাত থেকে খুলে পড়ে যায়। আর তখনই দেবী ছিন্নমুন্ডা অপরাধীর শাস্তি বিধানে সক্রিয় হয়ে ওঠেন। স্থানীয় থানার ওসি সব শোনার পর একটু চুপ করে রইলেন। তারপর বললেন, মিস্টার সান্যাল, একটা জিনিস পরিষ্কার হলো না, যুবতীদের ভালমো বাবা সম্মোহিত করতেন কি করে, আর কিষানি বা গেল কোথায়? এটা তো খুব সহজ। কিষান এই মান্ডি গ্রামে এসেছে বছর 6 আগে। তার আগে ভালমো বাবা ডেরা বেঁধেছিল এই গ্রামে। বেশি দিন তন্ত্র সাধনা করতে পারেনি। লোকেরা তার ভণ্ডামি ধরে ফেলায় তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। সেটা বছর 10 আগেকার কথা। ভালমো বাবা চলে যাওয়ার বছরখানেক পর কিষান মান্ডি গ্রামে আসে। তাছাড়া কিষানের সুঠাম ও গড়নে যুবতীরা সহজেই তার প্রতি আকৃষ্ট হতো। ও মাই গড, তাহলে কিষানি ভালমো বাবা? মান্ডির অদূরে মঠ থেকে নকল পুঁথিটা কিষানের ঘর সার্চ করতে গিয়ে আমি যখন হাতে পাই, তখন থেকে ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে যায়। গ্রামের লোকেরা কিষানকে একবারও সন্দেহ করলো না? এটা কিভাবে সম্ভব হলো? ভালমো বাবা ছিলেন জটা জুটোধারী তান্ত্রিক বেশে। কিষান সেসব বিসর্জন দিয়ে সাধারণ গ্রামবাসী সেজে এসেছিল এই গ্রামে ওই পুঁথিটা চুরি করতে, যার দ্বারা দেবী বজ্রবরাহী ছিন্নমুন্ডাকে বশীভূত করে সেই অমিত শক্তি লাভ করতে পারে। ক্রমে তার চেহারার পরিবর্তন ঘটছিল। মাথার জটাগুলো লুকোনোর জন্য সে সব সময় মাথায় পাগড়ি বেঁধে রাখত। তাই সে মিথ্যে নাটক করে নিজেই নিরুদ্দেশ হয়। আর যুবতী নারীরা যেহেতু তার সুগঠিত চেহারায় আকৃষ্ট হতো, তাই তাদের অভিসারে ডেকে সম্মোহিত করা ভালমো বাবা ওরফে কিষানের কাছে ছিল খুবই সহজ কাজ। তাহলে এদিকে আপনার কাজ শেষ তো? হ্যাঁ, একবার শুধু মঠে যেতে হবে দলাই লামাকে ধন্যবাদ জানাতে। উনি আমার কথা মতো সঠিক সময় না আসলে হয়তো হয়তো আমাদের আর বেঁচে ফিরতে হতো না। শুনছিলেন লেখিকা সুদীপা দাসের কাহিনী ছিন্নমুন্ডার অভিশাপ। আমাদের আজকের গল্প পাঠে ছিল এসো গল্প পড়ি চ্যানেল থেকে প্রীতম মুখোপাধ্যায়। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই প্রীতম দাকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পে মিস্টার সান্যালের চরিত্রে ছিল সৌভিক, রঙ্কিনীর চরিত্রে উজ্জয়িনী, পুরোহিতের চরিত্রে সৌমদ্বীপ, লক্ষ্মীঙ্করার চরিত্রে তৃষা, আচার্য অনঙ্গ বীজের চরিত্রে সায়ন্তন, পদ্ম সম্ভবের চরিত্রে শ্রীরূপ, লামার চরিত্রে পার্থ, শিষ্য ত্রিধানেশ্বরের চরিত্রে আমি আর্য, ভালমো বাবার চরিত্রে ব্যোমকেশ, দ্বাররক্ষীর চরিত্রে শ্রীরূপ, ওসির চরিত্রে সায়ন্তন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মিডনাইট স্টোরিজ থেকে সৌভিক, স্কেরি টেলস থেকে শ্রীরূপ, গল্পাসুর থেকে পার্থ এবং ক্রিয়েটিভ মাস্কেটিয়ার্স থেকে সৌমদ্বীপকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আপনারা যদি বাংলা সাহিত্যের অন্য ধরনের গল্প শুনতে চান, ঘুরে আসতে পারেন এই সব চ্যানেলগুলোর থেকে। শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শঙ্খ, কভার ডিজাইন সৌভিক, ভিডিও পার্টিকেল এফেক্টস রণজয়। তাহলে শেষ হলো আমাদের আজকের গল্প। সামনের সপ্তাহে এইরকমই একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবো। তবে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, কিন্তু নাহলে আমাদের গল্পের প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে না। তাহলে আজকের মতো আসি, ভালো থাকবেন, শুভরাত্রি।